মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানেই হচ্ছে আমাদের তারকাদের জন্য আমাদের একটু বাড়তি সময়, তাদেরকে জানবার, তাদের সাথে আড্ডা দেবার এবং একই সাথে তাদের আসলে ঈদ ভাবনা, ঈদের সময়টা তারা কিভাবে কাটাচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমরা অনেকটা সময় পেয়ে যাই। আর তাই ঈদের এই আয়োজনে চ্যানেল 9 সবসময় চেষ্টা করে আপনাদের জন্য আপনাদের প্রিয় তারকাদেরকে নিয়ে হাজির হয়ে যেতে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারের আজকের আয়োজনে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। পুরো আয়োজন জুড়ে আমি শান্তা জাহান থাকবো আপনাদের পছন্দের সব তারকাদের নিয়ে। হবে আড্ডা, হবে মজার মজার কিছু কথা এবং সেই সাথে ঈদ উদযাপনের নানা রকম যে আমাদের বাহানা থাকে, যত প্ল্যানিং থাকে, সব কিছু। অনেক কথা বলছি, নিশ্চয়ই ভাবছেন তারকা কোথায়? প্রিয় দর্শক, তারকা তো আমার সাথেই রয়েছে, আর যে তারকাকে এবারে আমি আপনাদের সামনে পরিচয় করে দিব তাকে দেখতে কিন্তু একদম মনে হচ্ছে যে আকাশ থেকে আমি ঝলমলে একটা তারাকেই নিয়ে এসেছি। আর সে তারকা যখন যেখানে যায় তখন আসলে এতটাই আলোকিত করে তোলে চারপাশ যে আমরা সবাই সেই আলোয় আলোকিত হতে চাই। এবং বর্তমান সময়ে যে কজন তারকা আমাদের রয়েছে তাদের মধ্যে আই থিঙ্ক তাকে সবচাইতে বেশি ফলো করে আমাদের বর্তমান প্রজন্মের মেয়েরা। চলুন পরিচিত হয়ে নিই আমাদের সুপারস্টার তারকা, আমাদের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সাথে। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। তোমাকে দেখতে একদম একটা কি বলে সাদা পরীর মতো লাগছে। ঈদের দিন তো আমি সাদাই প্রেফার করি, মানে আমার খুব ভালো লাগে, স্নিগ্ধ একটা ফিল মনে হয়। সো ঈদে দেখা যায় যে আমি যখনই আউটফিট প্ল্যান করি খুবই লাইট সফট কালার চুজ করি। যেহেতু ঈদ নিয়ে আমি বলছিলাম যে আমরা কিন্তু ঈদ উদযাপনের জন্য একটা বাহানাও তৈরি করি যে এবারে ঈদে আমরা এটা করব, চলো আমরা এটা করি, ফ্যামিলির সাথে অনেক প্ল্যান হয়, অনেক কিছু হয়। তো তোমার ঈদ উদযাপনের প্ল্যান এবার কেমন চলছে? আমার ঈদ উদযাপনের প্ল্যানিং, এই যে ধরো শপিং টপিং তো থাকেই, আবার শপিংয়ের থেকেও হয় যে বিভিন্ন মানে ফ্যামিলি মানুষ ছাড়াও কিছু ফ্রেন্ড থাকে যাদের জন্য মনে হয় কিছু জিনিস কিনি, গিফট দেই। বাট কাজের জায়গা থেকে যদি বলি, তুমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছো, তাদের টিমগুলো থাকে, সো তাদের সাথে ঈদের সময়টাতে সময় কাটানোর সুযোগ কি হয়, আর লাইক ঈদের আগেই তুমি প্ল্যান করে নাও? ওগুলো অ্যাকচুয়ালি ঈদের আগেই হয়ে যায়, কারণ ঈদের সময় তো সবাই সবার মতো করে ছুটি নিয়ে বাইরে চলে যায়, হয় ঢাকার বাইরে অনেকে যায়, ফ্যামিলি থাকে। ছোটোবেলার স্মৃতির দিকে আমরা যদি যাই, সব সময় যেটা হয় ঈদ আসলে আমরা সবাই মেহেদি লাগাই, তাই না? এইটা আমি একদম ছোটবেলা থেকে আমার ছোটবেলা থেকে কয়েকটা জিনিস একদম মাস্ট। মেহেদি পরা ছিল, যেটা আমি এখনো করি, মেহেদি পরি। তারপরে হচ্ছে আমি ড্রেস কিনতাম, ড্রেস কিনে ওটা কাউকে দেখাবো না, এটা জাস্ট আমি নিজে রেখে দিতাম, কারণ ঈদের দিন একদম শাওয়ার টাওয়ার করে তারপরে পরবো। কারণ আমার ফ্রেন্ডরা সেম কাজ করতো, তো আমি ওদেরকে ফলো করতাম। রাইট। এন্ড ফ্রেন্ডদের সাথে নিশ্চয়ই অনেক প্ল্যান থাকতো ঘুরতে যাওয়ার? ওটা তো ঘুরতে যাওয়া হতো, এবং মজার বিষয় হচ্ছে ওদের সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, আর সাথে করে ওরাও সালামি করতো, আমিও সালাম করে করে সালামি নিতাম। 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম করে আসতো হাতে, তো এক কাঁধে এরকম হাত ভর্তি নোট নিয়ে বাসায় ঢুকতাম। আর তো মা দেখে একদম চিল্লাচিল্লি শুরু করতো, কারণ মার ধারণা ছিল যে আমি এটা নেয়ার জন্যই বিভিন্ন বাসায় গিয়েছি এবং আমি ইচ্ছা করে মার এইটা ধারণা। কিন্তু সবাই কিন্তু আসলে ছোট বাচ্চা ভালোবেসে হচ্ছে সালামি তো দিতে পছন্দ করে। সেটা তো দিতে আবার একটা মজাও লাগতো যে আমি সালাম করলে আমাকে টাকা দিচ্ছে, তো এটা একটা ডিফারেন্ট একটা মজা। সনি ভাইয়া কত টাকা সালামি দিয়েছে? নতুন টাকার নোট ছিল নাকি নরমাল পকেট থেকে বের করে দিয়ে দিয়েছে? সনিটা হ্যাঁ মোটামুটি নতুন, মানে একদম নতুনও না একদম পুরাতনও না, মাঝামাঝি পকেট থেকে যেহেতু দিয়েছে। আর আমার মার কাছে আবার একদম ফ্রেশ নতুন। আন্টি আমি আসছি, আড্ডা শেষ করে বাসায় হামলা করব। মার কাছে অলওয়েজ ধরো বললে সে একদম নতুন নোট। কিন্তু আমি যদি এক কথায় বলি তাহলে রূপে গুণে অনন্যা একজন মা যদি থেকে থাকে সেটা হচ্ছে আন্টি, আমি সবাইকে বলি। আর সেই আন্টির কিছুটা, যেমন রূপটা তো পেয়েছো তুমি, লম্বা, তোমার গায়ের রং, আই থিঙ্ক হেয়ার, এভরিথিং সবকিছু মারটাই পেয়েছি মাশাআল্লাহ। শ্বশুর শাশুড়ির কাছ থেকে সালামি পাওয়ার ব্যাপারটা প্রথম ঈদ থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত একই রকম আছে না ধীরে ধীরে কমছে? না না, একই রকম। আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে অনেক আদর করে, অনেক অনেক প্যাম্পার করে, তো ডেফিনেটলি ভালো লাগে। আমার মামুনি তো লাইক অনেক অনেক বেশি আদর করে, মানে আমি তো মাঝে মাঝে বলি যে আমার মার থেকেও বেশি আদর করে। এখন মা হয় কি অল টাইম ছাইটারি দেয়, অথবা সে একদম শান্ত টাইপের, মানে সে একটু জোরে কথা বলবে ওই রকমও না।
তো খুবই আদর করে আমার শ্বশুর বাড়ির মানুষজন। মানে শ্বশুর বাড়িতেও কি তুমি নায়িকা মিম হিসেবে না ট্রিটেড না হও না, নাকি একদম একদম না। ছেলের বউ? ছেলের বউ বললে ভুল হবে, আমাকে অ্যাকচুয়ালি মেয়ের মতোই ট্রিট করে। আচ্ছা, তোমরা মানে কয়টা ননদ, কয়টা তোমার হচ্ছে দেবর? দুইজন ননদ, দুজন অ্যাকচুয়ালি বড়, মানে আচ্ছা, তার মানে ননাস। ননাস, ইয়েস। আমি তাহলে আমরাই তো খুব আদরের তুমি। হ্যাঁ, এবং দুজনই অ্যাকচুয়ালি ঢাকার বাইরে থাকে, একজন মানে ইন্ডিয়াতে সেটেল, আর একজন হচ্ছে কিশোরগঞ্জে থাকে। আচ্ছা, তো সনি অ্যাকচুয়ালি অনেক ছোট। আন্টি তোমার জন্য স্পেশাল কি রান্না করেন ঈদের দিন? মার সেমাই খুব মজা হয়, সো সেমাইটাই বলি, এবং আমি নিজে শাহী টুকরা করি, ওটা মানে আমি জানি না, এটা অনেক বেস্ট হয় আমারটা। মিষ্টি জিনিসগুলো মা ভালো করে, কিন্তু যেহেতু এখন অ্যাকচুয়ালি দেখা যায় বাসার সবাই মানে স্বাস্থ্য সচেতন, তো মিষ্টি এখন খুব কম করা হয়। তোমার সাথে আমি ফিটনেস জার্নি নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টার। রয়েছে আমার সাথে বিদ্যা সিনহা মিম। আবারও ফিরবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের ঈদ আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, সাথে রয়েছে বিদ্যা সিনহা মিম, যার সাথে আড্ডা হচ্ছে। এবারে চলুন একটু ভিন্ন রকম আড্ডায় যাই। ভিন্ন রকম আড্ডাটা আমি প্রথমে তোমার ফিটনেস জার্নি নিয়ে শুরু করব। সেটা হচ্ছে তুমি প্রথম থেকে নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি, আমি বলবো, সচেতন, এবং তুমি মেনটেন করে গেছো। অনেকে আছে একটু মোটা হয়, শুকায়, বিভিন্ন চেঞ্জেস আসে, বাট ইউ আর লাইক সেম বলবো না, ডে বাই ডে বেটার থেকে বেটার হওয়ার যে ইচ্ছা, এটা অ্যাকচুয়ালি তুমি কিভাবে করে মেনটেন করো? কারণ বিভিন্ন উৎসবে তো আমাদেরকে খেতে হয় একটু মিষ্টি। এইটা অ্যাকচুয়ালি দেখা যায় আমি একদিন যদি খাই, পরে আবার টানা 7 দিন মানে একদম কড়া ডায়েট করি, অথবা কার্ডিও করে ফেলে বেশি, ওয়ার্কআউট করি বেশি, ওই হিসাবটা করে যে আচ্ছা আমি আজকে এত ক্যালোরি বেশি খেয়েছি, সো কালকে 2 দিন আমি একটু বেশি মেনটেন করি, বেশি জিম করি, সো যেন বার্ন হয়। সো এইভাবে মেনটেন করি। মেনটেন করা, আচ্ছা। আর যখন একদমই পারি না, যে জিমে যেতে পারছি না, কারণ অনেক সময় অনেক শুটিং থাকে, ঢাকার বাইরে শুট থাকে, অথবা ঢাকাতেও যদি থাকে আর্লি মর্নিং শুট থাকে, সো তখন অ্যাকচুয়ালি হয় না। তো ওই সময় ফুডটাই মেনটেন করি, তখন উল্টাপাল্টা খাবার খাই না। ঈদের সময়টাতে আমরা সাধারণত সবাই মিলে ওই যে ফ্রেন্ডদের সাথে একটা গেট টুগেদার, আড্ডা দেওয়া, এই বিষয়টাকে খুব মাথায় রাখি। ছোটবেলার কোনো একটা ঘটনা বলো, যে ঘটনাটা আসলে লাইক তোমরা কোথাও ঘুরতে যাবে প্ল্যান করেছো, কিন্তু আন্টি জানে না, তারপরে মানে বাড়ি এসে ধরা খেয়ে গেছো যে না জানিয়ে গিয়েছিলে। ছোটবেলায় না, অ্যাকচুয়ালি কখনো মানে মাকে না বলে কোথাও ভাবে যায়নি, সবসময় জেনে, কারণ চুরি করে অত সাহস আমার ছিল না। আমার মা ডেঞ্জারাস ছিল। আন্টি, হ্যাঁ আন্টি, আমি মাকে হাইড করে ভাবে মানে হয়নি। আমার ফ্রেন্ডদের সাথে যদি ফ্রেন্ডের বাসায়ও যেতাম, ওটা মা জানতো, আলাদাভাবে হয়নি। আর এমনি অল টাইম তো সাথে মাই থাকতো। আজকের ঈদের দিনে যদি এমন হয় যে তোমার ফ্রেন্ডদের সাথে তোমাকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। অ্যাকচুয়ালি ও আসার আগেও কথা বলে এসেছে, ভালো লাগবে। হ্যাঁ, কারণ ডেফিনেটলি ভাই, ওদের সাথে আমার সবসময় কথা হয়, এরকম না যে একজন থাকে হচ্ছে আমেরিকাতে, আমাদের কানেকশনগুলো এরকম দেয়। এমনও হয় আপু যে আমি 6 মাস পর, 1 বছর পর কথা বলি, কিন্তু কখনো মনে হয় না যে আমি অনেক গ্যাপে কথা বললাম। মিম, আজকে যদি ধরো আমরা কাউকে ফোন করি, যে আমরা তাকে টাকার অফার করলাম, তোমার সম্পর্কে কিছু বলতে বললাম, খুব কনফিডেন্টলি বলবে, তাহলে সেটা কে হতে পারে? আচ্ছা, প্রিয়ন্তকে দিতে পারো। ও হচ্ছে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড অ্যান্ড ছোট ভাইয়ের মতো, এবং আমাদের অনেক ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি, তো ওর সাথে বন্ডিংটা আমার অনেক ভালো। ওকে, আমি নাম্বার পেয়ে গেছি, ফোন করি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো, জি প্রিয়ন্ত বলছেন? জি, কে? প্রিয়ন্ত, আপনি চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের খুব ক্লোজ ছোট ভাই। আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা, বিদ্যা সিনহা মিমের জন্য আমাদের একটা অফার ছিল, এবং সেই অফারে অ্যাকচুয়ালি সে আপনার নাম্বারটা দিয়েছিলেন। লটারিতে আপনি 5 লক্ষ টাকা জিতেছেন। Wow, that's great. It is really amazing to know, but I don't know how to react. That is the thing. ওকে, তার মানে অ্যাকচুয়ালি 5 লক্ষ টাকা আপনার কাছে খুব একটা বেশি মাইনে রাখে না, দ্যাটস ওয়াই আপনি এত অল্পতে রিয়েক্ট করলেন, রাইট?
না, জিনিসটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে টাকা তো অবভিয়াসলি সবাই অনেক মূল্যবান একটা জিনিস সবার জীবনে। বাট আসলে এভাবে হঠাৎ করে টাকা পাওয়ার যে এক্সপেরিয়েন্সটা এখানে আসলে আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত, আই ডোন্ট নো। ওকে, সো এখন আপনি বলুন যে টাকাটা কি আপনি বিদ্যা সিনহা মিমকে দিতে চান নাকি টাকাটা নিজের কাছেই রাখতে চান? অবশ্যই বিদ্যা সিনহা মিমকে দিতে চাই। আই থিঙ্ক প্রিয়ন্ত খুব ভালো বুঝে গেছে যে সামনে থেকে কথা হচ্ছে। আচ্ছা, বিদ্যা সিনহা মিম আমার সাথে রয়েছে, আমি ফোনটা দিচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো, আমরা একটা টক শোতে আছি, সো আমাকে বললো যে আমার খুব ক্লোজ কোনো মানুষের দিতে, তো আমি তোর নাম্বারটাই দিলাম, তো ফান করবে এই কারণে। তো এই এনিওয়ে, বাট আসলে কি 5 লক্ষ টাকা পেলে তোমাকে দিত? আমাকে হ্যাঁ ও দিবে। ও ওকে, সো তুমি জেনে শুনেই দিয়েছো? হ্যাঁ, আমি ও 5 না আরো বেশি পেলেও আমাকে দিয়ে দিবে। ও ওয়াও, সো সুইট। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। থ্যাংক ইউ প্রিয়ন্ত। আর আপনি 5 লক্ষ টাকা জেতেননি, বাট এই মুহূর্তে বসে আমাদের দর্শক সেটা 5 লক্ষ হতে পারে, 5 কোটি হতে পারে, আপনাকে কিন্তু একযোগে শুনছে। সো আপনি যদি মিম আপু সম্পর্কে, মানে আপনার মিম আপু আমাদের বিদ্যা সিনহা মিম, তার সম্পর্কে যদি কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন, এটা কিন্তু সবাই জানবে, সবাই শুনবে। মিম আপু অবশ্যই একজন ভালো মানুষ, ফার্স্ট অফ অল ভালো মনের অধিকারী। শি ইজ আ গ্রেট হিউম্যান বিং ফার্স্ট অফ অল, and very down to earth, and that is what made her I guess number 1 in Bangladesh, at least to me, and the rest is among all to decide. She is something different, right? Yes, এক কথায় যদি বলি। থ্যাংক ইউ প্রিয়ন্ত। Thank you very much আপু। ওকে, এবং আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক চ্যানেল 9 এর পক্ষ থেকে। থ্যাংক ইউ, ঈদ মোবারক আপু। থ্যাংক ইউ। জি, টেক কেয়ার। ও এমন একজন পার্সন, লাইক আজ অবধি আমি ওর মুখে আমার সম্পর্কে নেগেটিভ কথা শুনিনি। তোমার কখনো মনে হয়েছে যে নিজেকে একজন কর্পোরেট লেডি হিসেবে দেখতে চাও? না, আমার অ্যাকচুয়ালি ডাক্তার হবার ইচ্ছে ছিল ছোটবেলাতে। মানে নায়িকা না হলে ডাক্তার হতে মাস্ট? কারণ ওইভাবেই আসলে পড়াশোনাটা টার্গেট মানে আগানো ছিল। কিন্তু পরে যখন আমি তো অ্যাকচুয়ালি স্কুলে থাকতেই লাক্স সুপারস্টারে চলে যাই, এরপরে যখন সুপারস্টার হই দেন আমি পরে কলেজে ভর্তি হই। তো তখনও অ্যাকচুয়ালি আমি সায়েন্সেই যাই যেহেতু আমার ডাক্তার প্ল্যান। কিন্তু পরে গিয়ে আমি দেখলাম যে আমি যে পরিমাণ কাজের প্রেশার আমি কুলাতে পারছিলাম না, দেন আমি সাবজেক্ট চেঞ্জ করি। সো তখন মন খারাপ হয়েছিল যে আমার হোপটা পুরোপুরি শেষ, মানে ডাক্তার হবার সব। বাট ওকে ফাইন, এটাতে আমি ফোকাস দিয়েছি, সো এটাতে আমার সাকসেসটা এসছে। রাইট, অ্যাকচুয়ালি ছোটবেলায় তো আমরা সবসময় বলি কি ডাক্তার হব, উকিল হব, অথবা ইঞ্জিনিয়ার হব। অ্যাকচুয়ালি আমরা 2-3টার মধ্যে সীমাবদ্ধ থাকি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে কাজ করার পর আরও টুকটাক কিছু কাজে, যেমন ধরো ইন্টেরিয়ার অথবা আউটফিটের যেই প্ল্যানিং, এগুলোতে যখন আমি ঢুকি তখন আমার কাছে মনে হয় আমি যদি কখনো নায়িকাও না হতাম, আমার এই সেক্টরটাতে, কারণ আমার অনেক ভালো লাগে, আমি অনেক মজা পাই যে বিষয়গুলো রয়েছে সেটা আমার মধ্যে। মানে আমি পরে আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো যে আমি নায়িকা না হতাম, দেন আমি হয়তো আর্কিটেকচার অথবা ইন্টেরিয়র ডিজাইনার, মানে এটা আমার মানে সেন্স অনেক ভালো, আমার অনেক মজা লাগে এই কাজগুলো। নিজের বাসার এত চমৎকার যে ডেকোরেশন, সেটা কি নিজে করেছো সম্পূর্ণ? হ্যাঁ, আমার ইন্টেরিয়র ডিজাইনার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্ট তোমার দেয়া। হ্যাঁ, আমি যেটা চেয়েছি সেম, এবং এরপরে আসলে আমি আমার মতো করে অনেক কিছু আবার চেঞ্জ করে হয়েছে। ওকে, সো আমরা এরপরে দেখব যে আমাদের এই অনুষ্ঠানের যে মুডটা আছে সেটা কিভাবে করে চেঞ্জ করে বিদ্যা সিনহা মিম। কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, এবং তুমি একটু মেন্টালি প্রিপারেশন নাও, ঠিক আছে? মুড চেঞ্জ করতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের ঈদের বিশেষ আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টার থেকে। ফিরছি এখনই, সাথেই থাকুন চ্যানেল 9-এ। বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের ঈদের বিশেষ আয়োজন ইমামি 7 ওয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, সাথে রয়েছে বিদ্যা সিনহা মিম, যার সাথে আড্ডা হচ্ছে। এবং এত ভদ্র একটা মেয়ে, ও আসলে ছোটোবেলায় কী কী খেলতো সেটা আমার জানার খুব ইচ্ছা। চলুন আমরা একটু ফিরে যাই খেলাধুলার প্রসঙ্গে, কারণ তোমার সাথে এরপরে আমি খেলবো। তো তার আগে জানতে চাই যে ছোটোবেলায় তোমার প্রিয় খেলা কী ছিল?
ছোটবেলায় আমি হাতে লেখা প্রতিযোগিতায় নাম দিতাম এবং ওটাতে আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতাম। তুমি কি আসলে ছোটবেলায় খুব আমি বলবো সফিস্টিকেটেড হিসেবে ছিলে, যেটা আমি বললাম যে এত ভদ্র একটা মেয়ে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম। কেন এত ভালো ছিলা? আমি জানি না, মানে আমি এমন টাইপ ছিলাম যে আমি আসলে কোনোদিন ভাবতেও পারি নাই যে আমি লাক্স চ্যানেল সুপারস্টারে যাব। এটা ড্রিম ছিল, কিন্তু থাকে না যে একটা মেয়ে যে ঘরের কোণের মধ্যে থাকতে মানুষের সামনে যেতে ভয় পায়। আমার মা আমাকে ছোটবেলা অনেক গান শিখিয়েছে, বাট আমি গান শিখতে চাইতাম না। এবং প্রত্যেকটা শিল্পকলা একাডেমিতে আমাকে ভর্তি করায় এবং ওইখানে যত রকম প্রোগ্রাম থাকতো ওই প্রোগ্রামে আমাকে গান গাইতে হবে, যাইতে হবে। বাট আমার কোনোটাই আমার মানে ইচ্ছা না। বাট আমার নাচের প্রতি অনেক ইন্টারেস্ট থাকতো। আমি নাচের ক্লাসে বাইরে গিয়ে গিয়ে দাঁড়িয়ে নাচ দেখতাম, কিন্তু ওইটা মা আমাকে শেখায় নাই। সো মা আমাকে গান শেখানো, যেটা আমার একদমই পছন্দ ছিল না। পছন্দ মানে যে আমার নিজে আমি ওই আগ্রহ না। হ্যাঁ, এবং যেটা হতো যে আমি কিন্তু এই ধাক্কানোতেও আমি ছোটবেলা ক্লাস 5-এ থাকতে আমি একবার জাতীয় পুরস্কার পেয়েছিলাম গানে, ছড়া গানে। সো এরপরে অ্যাকচুয়ালি অত দূর যেতে পারো না। এরপরে পরের বার আমি উপজেলা পর্যন্ত গিয়েছিলাম। মানে এটার আসলে রিজন ওই যে তোমাকে যেদিকে টানছে তুমি তো তার বাইরে যেতে পারবে না, এন্ড ফেট বলে একটা যে ব্যাপার রয়েছে, তাই না? এটাই হচ্ছে। এবং তুমি জানো, আমি যখন লাক্স চ্যানেল সুপারস্টারে গিয়েছিলাম, ওখানে যখন ফার্স্ট আমি ঢুকি, আমার কাছে প্রথম মনে হচ্ছিল যে আমাকে দিয়ে তো কিছু হবে না। এখানে এত সুন্দর সুন্দর মেয়ে, এত স্মার্ট মেয়ে, আমি তো তাও তখন কুমিল্লা থেকে ধরো মফস্বল থেকে এসেছি। সো আমি লাইক সবার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো আমি তো ধরেই নিয়েছি যে আমি পারবো না। কিন্তু আমার আশেপাশে অনেক মেয়েরা ছিল যারা আমাকে লাইক অনেক উৎসাহ দিচ্ছিল। ওকে ভাই, তুমি তো এই তোমার তো এটা, এই তোমার ছবি সুন্দর আসছে, তুমি তো হয়ে যাবে, বলে। আমি তখনও পর্যন্ত বুঝি নাই। বাট যখন আমার কাজ স্টার্ট হলো, যেমন আমাদের ছোটো ছোটো বিজ্ঞাপন হতো, নাটক হতো 5 মিনিটের, এই কাজগুলো যখন শুরু করি, প্রথমেই আমার মনে হতো আমি তো পারবো না, আমার হবে না। কিন্তু সামহাও সবার থেকে আমারটা বেস্ট হয়েছে। রেজাল্ট অলওয়েজ ভালো। হ্যাঁ, মানে আমি মনে আছে আমার একটা টিভিসি শুট হয়েছিল, টিভিসি সবাই আমরা করেছিলাম 10 জনই, ওটার মধ্যে আমি ফার্স্ট এন্ড আমাকে টপ নাম্বার দিয়েছে। ওয়াও। তো এরকম একটা দুটো হওয়ার পর আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, আমার মধ্যে তাহলে কিছু আছে, আমি পারবো। হ্যাঁ, এবং ওইটার পরে তুমি জানো আমি গ্র্যান্ড ফিনালে দেখেছো কিনা, ওখানে লাস্টে আমাকে জিজ্ঞেস করেছিল যখন টপ 10-এর থেকে টপ 5-এর থেকে টপ 3 এরকম আসে, টপ 2 যখন আমরা দুজন ছিলাম, আমার সাথে আরেকজন ছিল, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কি মনে হয় কে হবে উইনার? আমি জানি না, আমার ওই সময় মনে হচ্ছে আমিই হব। আরও যদি 5 জন থাকতো তখন আমি টেনশনে থাকতাম, 10 জনের মধ্যে টেনশনে থাকতাম। কিন্তু যখন 2 জন চলে এসেছি, যে 2 জন আমি আর আমার কম্পিটিটর ছিল, ওকে যখন জিজ্ঞেস করছে ও আমার নামটাই বলেছে, আর আমাকে যখন জিজ্ঞেস করছে আমি আমার নামই বলছি। ওয়াও। ওকে, চলো, যেমনটা বলেছি যে এই পার্টে আমি খেলবো। আমাদের সামনে কিছু ছোট ছোট, আমি বলবো এটাকে কুইজ না, অ্যাকচুয়ালি তোমার জন্য কিছু টোকেন দেয়া আছে। তোমার ভাগ্যে যেটা উঠবে আমি উঠাবো। হ্যাঁ, ওটা তোমাকে করতে হবে। মানে বলবো না, একটু বলবেই না। পছন্দের তারকার অভিনয় করে দেখাবেন। তোমার পছন্দের তারকা? অভিনয় তো করা সম্ভব না শাবনূর আপুর মতো, তাহলে শাবনূর আপুর ছবির একটা গান এক লাইন গেয়ে দিই। হ্যাঁ, প্লিজ। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। ওয়াও, এই গানটা না আমাদের মেয়েদের জন্য অন্যরকম একটা ব্যাপার। আরেকটা, চলো এটা বরং আমি দেখি, ঠিক আছে? তাহলে লুকোচুরি হবে না। না, ওকে। ওকে, সাকিব খান, তার সম্পর্কে যদি বলো। সাকিব ভাইয়া তো সুপারস্টার, আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো, এবং উনি অনেক পরিশ্রমী অ্যাকচুয়ালি। আর ওনার ডেডিকেশনের জন্যই আসলে আজকে উনি এখানে এসে। এবং আমি সবসময় ভাইয়াকে বলি, কিছু মানুষ গড গিফটেড অনেক জিনিস পায়। সো ভাইয়ার যে ফেম অথবা যে জিনিসটা, এটা আসলে গড ওনাকে অনেক একদম একচ্ছত্র একটা আধিপত্য। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি আমি ভাইকে দেখা হলেই বলি যে থাকে না, গড কারো মাথার উপরে এমনি হাত দিয়ে রেখে দেয়। সো উনি এরকম একজন পার্সন। চলো লাস্ট ওয়ান, আবার লাস্ট ওয়ান।
দান দান 3 দান। আমি দেখবো এবার। চলো। নিজেকে কোন শিল্পীর মতো দেখতে মনে হয়? আচ্ছা, আমি তো অ্যাকচুয়ালি আমার নিজেকে মিল পাই না। আমি সবসময় আমার নিজের সাথেই নিজেকে তুলনা আমি যদি করি। 3টা নাম বলি তাহলে হচ্ছে কিয়ারা আদবানি, তারপরে হচ্ছে কৃতি সেনন, ঐশ্বরিয়া রায়। মানে আমি যখনই ইন্ডিয়াতে অনেকবার কাজে গিয়েছিলাম, কেউ না কেউ হয়তো তুলনা করেছে। আমি আমার নিজেকে কখনো আমি জানি না, আমি মিল পাই নাই। কিন্তু অনেকেই এক এক সময় এক একজনের কথা বলে, আবার অনেক সময় শ্রুতি হাসান ওর সাথেও বলে। তো যখন হয় না যে হুট করে আমাকে ফার্স্ট দেখলো, এই তোমাকে দেখতে তো আমাদের এখানকার এরকমের মতো লাগে, অথবা ওর চেহারার সাথে তোমার মিল আছে, তো এরকম শুনেছি। ওকে, সো এবারে যে প্রশ্নগুলো করব সেটার উত্তর তুমি ইয়েস অর নো এই দুটোর মধ্যে দিতে হবে। বিয়ের আগে ভালো ছিলাম? নো। এখনো প্রেম করছি? ইয়েস। তো অল টাইম প্রেম করি। রোমান্টিক? প্রেমের অফার পেতে ভালো লাগে এখনো? আচ্ছা, কেউ যদি পছন্দ করে সেটা তো খারাপ লাগে না। ভালোই লাগে, ভালোই লাগে। যদি কখনো এমন হয় যে আমাকে রাজনীতি করতে হবে তাহলে কি করব? প্রথমেই নো। যদি বিয়ের অনুষ্ঠান আবারও দ্বিতীয়বার করার জন্য বলে যে বিয়ের অনুষ্ঠান আবারও করতে হবে, ইয়েস। মানে বউ সাজতে এত ভালো লাগে। আমি আবার ডিফারেন্ট ভাবে বউ সাজবো। আই থিঙ্ক এবারে আবার তুমি একদম ডিফারেন্ট একটা প্যাটার্নে যাবে, যে কারণ এখন নতুন অনেক ট্রেন্ডও এসেছে, তাই না? ওকে, সো আড্ডা চলতে থাকবে, খেলায় আবারও ফিরবো। আমি ছোট্ট আরেকটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। সাথেই থাকুন চ্যানেল 9-এর। ফিরবো এখন। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। প্রিয় দর্শক, আমাদের আজকের তারকা, আমাদের সুপারস্টার বিদ্যা সিনহা মিম, যার সাথে খুব চমৎকার আড্ডা হচ্ছে, মজা হচ্ছে। আর এবারের মজাটা হবে কিন্তু আরও একটু ডিফারেন্ট। চলুন আড্ডায় ফিরে যাই। তুমি অলরেডি দেখছো আমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এই খেলায় আমি খুব বাজে, সিরিয়াসলি। বাট আমার তো মনে হয় তুমি টার্গেটের দিক থেকে অলওয়েজ অনেক ফোকাস। হ্যাঁ, বাট এটা যদি আমি প্র্যাকটিস করতাম আগে থেকে তাহলে হয়তো হবে, কারণ এটা একটা টেকনিক আছে, রাইট? করে দিলেই তো হয় না। খেলা মানেই একটা টেকনিক। হ্যাঁ, তো ওই টেকনিকটা ধরতে একটু প্র্যাকটিস লাগবে। ওকে, নো প্রবলেম। আমরা ট্রাই করে দেখি যে তোমার আজকে টেকনিক অ্যাকচুয়ালি তুমি কতটা করতে পারো। তারপর আমি একটু খেলার নিয়মটা বলে দিই। শোনো, আমাদের তো 7 দিন ব্যাপী আয়োজন। তো 7 দিন আমাদের যে তারকারা থাকবে সবার জন্য কিন্তু এই টার্গেট বিষয়টা থাকবে। সো আমার মনে হয় যে সবচেয়ে ভালো করতে পারবে তার জন্য একটা চমৎকার গিফট হ্যাম্পার আমরা যদি দেই, তাহলে এটা একটা লাইক প্রতিযোগিতা থাকবে। সো যদি তুমি ভালো করতে পারো, সেই বিশাল বড় গিফট হ্যাম্পার পৌঁছে যাবে তোমার বাসায়। ওকে, ঠিক আছে। ওকে, 17 আমরা নাম্বার কাউন্ট করব। ওয়াও, নট ব্যাড। ওকে ওকে, লাস্ট ওয়ান, ফোকাস। ফোকাস বলাতেই এটা হলো। তুমি ভালো করেছো যে প্রত্যেকটাই কিন্তু মানে ঠিকঠাকভাবে আমি বলবো যে টার্গেটে গেছে। আই থিঙ্ক তুমি ওই মাঝখানের যে পয়েন্টটা আছে সেটাকে পুরোপুরি টার্গেট করোই নি, তাহলে হয়ে যেত না। এটা অ্যাকচুয়ালি টার্গেট করি, কারণ আমি জানি ওটা পারবো না। তুমি আসলে একটু যে চুজি, এটা তোমার ব্যাক টু ব্যাক যে কাজ না করার একটা মানে টেন্ডেন্সি রয়েছে, সেটা আমরা দেখে বুঝতে পারি। এবং একটা ম্যাচিউরিটির ব্যাপার আছে। আই থিঙ্ক মানে ইউ আর এনাফ ম্যাচিউর যে তুমি এখন জানো কোন কাজটা আমার করা উচিত, কোনটা করা উচিত না। সো আমরা ভালো কাজের অপেক্ষাতেই রয়েছি। নেক্সট আবারও কোনো ব্লকবাস্টার নিয়ে হাজির হয়ে যাবে বিদ্যা সিনহা মিম। আমরা তোমার সোশ্যাল মিডিয়াতে একটু যাব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তোমার অনেক সুন্দর সুন্দর ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি। তো সোশ্যাল মিডিয়ার যেটা হয় যে আমরা অনেক সময় অনেক ছবির নিচে প্রচুর কমেন্ট দেখি। তুমি কি কমেন্টগুলো পড়ো নাকি একদমই পড়ো না? না, খুব একটা কমেন্ট পড়া হয় না এখনো পর্যন্ত। সনি ভাইয়াকে নিয়ে তোমার সবচেয়ে মানে ভালো লাগার কমেন্ট কোনটা ছিল, মনে পড়ে এমন কিছু? সনিকে নিয়ে অ্যাকচুয়ালি ওকে দেখি সবাই অনেক পছন্দ করে। সো ওই জায়গা থেকে বলে যে বেস্ট কাপল, অথবা দুজনকে দেখতে ভালো লাগছে।
জাস্ট কয়েকদিন আগেই তোমরা সম্ভবত ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে একটা ছবি পোস্ট করেছিলে, রাইট? সেখানে এমডি সাব্বির মৃধা লিখেছেন, সবচেয়েতে বিদ্যা সিনহা মিম আপুর হাজবেন্ডকে নম্র, ভদ্র ও সামাজিক মনে হয় আমার কাছে। সেই ধরনের কমেন্ট পড়লে তো নিশ্চয়ই ভালো লাগে। ডেফিনেটলি ভালো লাগে, এটা অ্যাকচুয়ালি পছন্দ করে, আর যেহেতু আমাকে ফলো করে তো আমার সাথে ওর পিকচার সবসময় দেয়া হয়, তো মানুষজন ফলো করে। কিছুদিন আগে তুমি দোলনায় চড়ে একটা ছবি দিয়েছো, সেখানে একজন লিখেছে কেমন রোবট একটা জামাই, কিন্তু বিদ্যা সিনহা মিমকে তো দেখি খুবই রোমান্টিক মনে হচ্ছে। এবার মজার বিষয়, আমি ওকে ভিডিও দেখে বলছিলাম, মানে এখনো তাদের কাছে মনে হচ্ছে যে তুমি হচ্ছে সনি ভাইয়ের সাথে জোর করে প্রেম করছো। এটা মজা হচ্ছে যে ওকে আমি বলেছি, দেখো তুমি এক্সপ্রেশন ঠিকঠাক দাও না, দেখো মানুষজন কি বলে, কি মানুষজনের কমেন্ট তুমি পড়ো। তো আমারটা তো আমি জানি অ্যাকচুয়ালি, যেটা বললাম যে ও আসলে ক্যামেরা আসলে তুমি আগেই ক্লিয়ার করে ফেলেছো। তো ইশরাত খান, সে তোমার রেগুলার একজন মানে টপ ফ্যানের মধ্যে একজন, সে লিখেছে যে বেচারা, মানে ওরও একটা কষ্ট আছে যে ঠিকঠাক মতো এক্সপ্রেশন আমার দিচ্ছে নিজের না। অ্যাকচুয়ালি মাঝে মাঝে মন খারাপ হয় ও যে ঠিকঠাক মতো এক্সপ্রেশন কেন দেয় না, বাট ওর কথা যে আমি তো হিরো না, আর ও ক্যামেরার সামনে খুবই লজ্জা পায়, মানে ক্যামেরা দেখলেই ও মানে মুহূর্তের মধ্যে আপু যেন চেঞ্জ হয়ে যায়। তোমাদের আরেকটা ছবিতে খুব সুন্দর একটা কমেন্ট, সেটা হচ্ছে মিম ইয়ানাস শোভা লিখেছে যে যখন দেখি এত সুন্দর নায়িকার হাজবেন্ডও এতটা আনরোমান্টিক, তখন আমার যত অপ্রাপ্তি সেটা আসলে ম্লান হয়ে যায়। আমাদের দুজনের মধ্যে আমি অনেক বেশি রোমান্টিক। সো আমরা তো মোটামুটি পড়ে নিলাম তোমার কমেন্ট। এরকম আসলে অসংখ্য কমেন্ট রয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ইন্টারেস্টিং কমেন্টগুলো যখন আমরা পড়ি তখন আমাদের মানে নিজের অজান্তেই মন ভালো হয়ে যায়। মিম একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, খুব ঝটপট কিছু প্রশ্ন করবো, তুমি ঝটপট উত্তর দিয়ে দাও। তোমার পছন্দ হাজবেন্ড নাকি বয়ফ্রেন্ড? সনিকে। হাজবেন্ড। রুম ডেট নাকি লং ড্রাইভ? রুম ডেট। কে বেশি ভালোবাসার, বাবা নাকি মা? দুজন, একজন নাম কখনোই বলা যাবে না। পায়েস নাকি সেমাই? পায়েস নাকি সেমাই? সেমাই। রিক্সা ওর গাড়ি? দুইটাই, বোথ। দুবাই নাকি থাইল্যান্ড? থাইল্যান্ড। ন্যাচারাল নাকি প্লাস্টিক সার্জারি? ন্যাচারাল। আর যদি একটা কথা বলতে হয় সেটা হচ্ছে, যদি আরও একবার তোমার মানে জন্ম হয় পৃথিবীতে, তাহলে আসলে নিজেকে কি বিদ্যা সিনহা মিম হিসেবেই দেখতে চাও নাকি অন্য কোনো স্বপ্নের মানুষ হতে চাও? ডেফিনেটলি আমি আমার মতোই, মানে আমি আমারটাই হয়ে যেতে চাই। এই সময়ে যা যা করতে পারিনি, মনে হবে যে নেক্সট টাইম হলে আবার সেম ভাবে যেন সেম জিনিসগুলো করতে পারি। মানে আমি এই মানুষটাই হই, কিন্তু আমার যে মানে কিছু অপূর্ণ কাজ থেকে যাবে, ওই কাজগুলো যেন করতে পারি। ওয়াও, চমৎকার একটা ভাবনা। এবং আমরা চাই যেভাবে আলোকিত মিম হয়ে তুমি সবার মাঝে রয়েছো, সে আলোকিত মিম হয়েই থাকো, আলো ছড়াও, এবং অনেক অনেক ভালো কাজ নিয়ে মিমের সাথে দেখা হোক সব সময়। হ্যাঁ, ডেফিনেটলি একজন মডেল বিদ্যা সিনহা মিম, একজন অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে মানুষ যেভাবে ভালোবাসে, একজন মানুষ বিদ্যা সিনহা মিমকেও যেন মানুষ সেভাবে করে পায়, এই প্রত্যাশা থাকবে। সো আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে প্লিজ। চ্যানেল 9-এর সকল দর্শকদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি এবার ঈদে আপনারা সবাই অনেক অনেক আনন্দ করছেন, বাট সেই সাথে আমি যেহেতু ফিল্মের মানুষ, তো এবার ঈদে অনেক ফিল্ম এসছে আমাদের সাথে, যারা কো আর্টিস্ট আছে তাদের, তো সবাইকে বলবো হলে গিয়ে বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন। সো এবং আবারও ঈদ মোবারক। থ্যাংক ইউ মিম, আবারও দেখা হবে তোমার সাথে এরকম বিশেষ উৎসব এবং আয়োজনে, আর শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকেও, মানে এই ঈদের দিন খুব সুন্দর একটা সময় কেটেছে তোমার সাথে আমার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা। কেমন লাগলো? এমন সব প্রিয় তারকাদেরকে নিয়ে আমি কিন্তু 7 দিন ব্যাপী রয়েছি চ্যানেল 9-এর পর্দায় আপনাদের জন্য। আমাদের বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্টস ঈদ স্টারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন প্রতিদিন চ্যানেল 9-এর পর্দায় আমাদের এই আয়োজন দেখতে। সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।